হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু RSH এডুকেয়ার। আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে অনুকৃতি শিক্ষণ বা সিমুলেটেড টিচিং। এই টপিকটার উপরে একজন আমাকে কমেন্ট করে বলেছিলে যে এই টপিকের উপরে ক্লাস করালে ভালো হয়। মেনলি এটা কিন্তু যারা বিএড এর কোর্স করছো সেক্ষেত্রে সেটা কিন্তু অ্যাকচুয়ালি এটা প্র্যাকটিকামের টপিক, কিন্তু যদি পেডাগজির দিক থেকে বলো টেট এক্সামের ক্ষেত্রে সেখানে কিন্তু এটা খুবই ইম্পর্ট্যান্ট। এর সঙ্গে সঙ্গে আমাকে মাইক্রো টিচিং এবং মাইক্রো লেসনের উপরেও কিন্তু কমেন্ট করেছিলে। তো মাইক্রো টিচিং বা অনুশিক্ষণের উপরে অলরেডি ক্লাস করানো আছে, তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও। এবার আসছি যে মাইক্রো লেসন অ্যাকচুয়ালি যেটা আমরা লেসন প্ল্যান করি, যে সিমুলেটেড টিচিং বা মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে আমরা যে লেসন প্ল্যান করি সেটাকেই অ্যাকচুয়ালি বলা হয় কিন্তু মাইক্রো লেসন। তো মাইক্রো লেসনের উপরেও কিন্তু বা যেটা অনুপাঠ বা যেটাকে লেসন প্ল্যান বলতে পারো, সেইটার উপরেও কিন্তু অলরেডি একটা বাইলিঙ্গুয়াল ক্লাস করানো আছে। কিন্তু যেহেতু তোমাকে বাংলায় কমেন্ট করেছিলে, তুমি বাংলাতেও ওটা খুব তাড়াতাড়ি করিয়ে দেবো। তো আজকের ক্লাসে মূলত আমরা অনুকৃতি শিক্ষণের ওপরে যেগুলো আছে, যেমন অনুকৃতি শিক্ষণ কী, কোন কোন ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় বা এর প্রয়োজনীয়তা কী, এটাকে কীভাবে বাস্তবায়ন, অর্থাৎ এটা তো মেন যে গতানুগতিক যে টিচিং তার থেকে তো কিছুটা তফাৎ আছে, সেটাকে কীভাবে বাস্তবায়ন করতে হয়, এর মধ্যে কী কী স্কিল ব্যবহার করা হয়, এর অসুবিধাগুলো কী কী, সবই কিন্তু আজকের ক্লাসে মূলত আমরা আলোচনা করব। তো ভিডিও স্টার্ট করার আগে বলি, যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। যদিও এই টপিকটা আমি আজকে যে বাংলা পেডাগজি আছে তার মধ্যে ইনক্লুড করছি, কিন্তু বাংলা পেডাগজির পাশাপাশি অন্য সাবজেক্টের পেডাগজির ক্ষেত্রেও, এবং যারা যে আমাকে কমেন্ট করেছিল বা তার মতো আরও যারা রয়েছে, সেটা যদি বিএডের ক্ষেত্রে কাজে লাগাতে হয় তাহলেও কিন্তু সেটা কাজে লাগবে। আর স্পেশালি তার উদ্দেশ্যে এটা বলছি যে কমেন্ট করেছিলে, তার যদি মনে হয় যে তুমি আমার কাছে যেটা রিকোয়েস্ট করেছিলে সেটা আমি ফুলফিল করতে পেরেছি, তোমার যেটা কাজে লাগবে সেটা হয়েছে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে ফিডব্যাক হিসেবে একটা কমেন্ট কিন্তু অবশ্যই করো। তো ফার্স্টেই যেটা দেখব যে অনুকৃতি বা সিমুলেশন এটাকে কাকে বলে। তো অনুকৃতি হলো এমন এক ধরনের ভূমিকা পালন করা যার উদ্দেশ্য হলো কৃত্রিম শিক্ষণ, অর্থাৎ আর্টিফিশিয়াল টিচিং ব্যবস্থার মধ্যে দিয়ে যোগাযোগের মধ্যে দক্ষতা অনুশীলন করা, স্কিলগুলো কতটা ডেভেলপ করছে সেগুলো দেখা। নর্মালি আমরা যেটা ক্লাসে দেখি যে গতানুগতিক যে ক্লাস হয় সেখানে 40 মিনিট একটা ক্লাস হয়, একজন টিচার আসেন, তিনি শিক্ষাদান করেন, সেখানে কিন্তু তার প্রত্যেকটা স্কিল তিনি প্রত্যেকটা ক্লাসে ফলো করেন না। কিন্তু সিমুলেটেড টিচিংয়ের ক্ষেত্রে কী হয়, সেখানে কিন্তু টিচার যেহেতু তাকে ট্রেনিংয়ের মধ্যে দেওয়া আছে, তাকে কী কী স্কিল ফলো করতে হবে, সেখানে যে কটা স্কিল আছে সে সব কটা স্কিল ফলো করছে কিনা, সেগুলোকে ঠিকঠাকভাবে আছে কিনা সেগুলোকে দেখতে হয়। তাহলে সেই হিসেবে স্কিলগুলোর উপরে কিন্তু বেশি দক্ষতা দেওয়া হয়। এখানে কি হচ্ছে যে টিচার, অর্থাৎ টিচার স্টুডেন্টের ক্ষেত্রে বলা হয়, বা প্রশিক্ষণরত যেসব শিক্ষার্থীরা তারা শ্রেণীকক্ষে একজন ট্রেনি টিচার, তারা কি হচ্ছে, তারা টিচারের ভূমিকা পালন করছে, এবং অন্যান্য তারা যারা ট্রেনিং টিচার রয়েছে তারা তার স্টুডেন্টের ভূমিকা পালন করে। এইভাবে সিমুলেশন কি হচ্ছে যে একদিকে প্রত্যক্ষ এবং অন্যভাবে পরোক্ষভাবে কিন্তু তাদের কাজগুলো তারা করে যাচ্ছে। এক্ষেত্রে বিজ্ঞান ভিত্তিক হিসেবে যে শিক্ষণ পদ্ধতি, সেক্ষেত্রে কিন্তু এই সিমুলেশন বা অনুকৃতি কিন্তু খুবই অপরিহার্য। সেক্ষেত্রে যেমন ধরো আমরা বিভিন্ন এক্সামের আগে বিভিন্ন মক টেস্ট দিই, ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বিভিন্ন মডেল ব্যবহার করি, ঠিক সিমুলেশনও হচ্ছে টিচিংয়ের ক্ষেত্রে একটা মডেল হিসেবে কিন্তু রিপ্রেজেন্ট করা যায়, বলা যায়। তো সব দিক বিচার করে যদি আমরা সিমুলেটেড টিচিংয়ের বা সিমুলেশন শুধু অনুকৃতির যদি কথা বলি, তার যদি সংজ্ঞা দেওয়া যায় তাহলে সেটা এরকম দাঁড়াচ্ছে: teaching technique used particularly in management, education and training in which a real life situation and values are simulated by substitute displaying similar characteristics। অর্থাৎ এটাকে যদি আমরা বাংলায় আরও ভালোভাবে বলতে পারি তাহলে অর্থাৎ সিমুলেশন বা অনুকৃতি হলো এমন একটি শিক্ষণ কৌশল যার দ্বারা শিক্ষা ব্যবস্থাপনা এবং প্রশিক্ষণের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং যেখানে প্রকৃত পরিস্থিতি এবং মূল্যবোধের যেটা সহজ বৈশিষ্ট্য সম্পন্ন যে পরিস্থিতি আছে সেটাকে তুলে ধরা হয়। নেক্সট কি দেখব যে এর বৈশিষ্ট্যগুলো কী কী। এই যে সিমুলেটেড টিচিংয়ের সঙ্গে কিন্তু সিমুলেটেড লেসন বা যেটা আমাকে বলেছিলে যে মাইক্রো লেসন বা অনুপাঠ,
লেসন প্ল্যান এর কিন্তু একটা গভীর সম্পর্ক রয়েছে, কারণ এই সিমুলেটেড লেসন বা মাইক্রো লেসনের ওপরেই ভিত্তি করেই কিন্তু এই সিমুলেটেড টিচিং করা হচ্ছে। তা মাইক্রো টিচিং এর ক্ষেত্রে কী আছে, মাইক্রো টিচিং বা অনুশিক্ষণে কি, সেখানেও কিন্তু অনুপাঠ ব্যবহার করা হয়। একটা ছোট 40 মিনিটের ক্লাসকে যদি 5 মিনিট বা 10 মিনিটের ক্ষেত্রে নেওয়া আসা হয়, তাহলে নিশ্চয়ই 40 মিনিটের যে টপিকটা যতটা পড়ানো হবে 10 মিনিটে সেটা যাবে না। তাহলে সেখানে যেরকম লেসনটাকে ছোট হচ্ছে, সেখানে সিমুলেশনের ক্ষেত্রেও কি হচ্ছে, প্রত্যেকটা স্কিলকে এখানে ফলো করতে হচ্ছে। তাহলে সেই প্রত্যেকটা স্কিল যাতে ফলো হয় এবং সেই লিমিটেড টাইমের মধ্যে হয়, তার জন্য যে লেসন প্ল্যান সেটাকেই বলা হচ্ছে কিন্তু অনুপাত বা সিমুলেটেড লেসন। মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে মাইক্রো লেসন প্ল্যান, সিমুলেটেড টিচিংয়ের ক্ষেত্রে সিমুলেটেড লেসন প্ল্যান। ঠিক আছে, দুটো প্রায় কিন্তু একই, কিন্তু মাইক্রো টিচিংয়ে হচ্ছে টাইম, স্টুডেন্ট সংখ্যা। মাইক্রো টিচিংয়ের আগে যখন আমি পড়িয়েছি তাও আমি এখানে বলে দিচ্ছি, মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে স্টুডেন্ট সংখ্যা নির্ধারিত করে দেওয়া হয় 5 থেকে 10 জন, টাইম লিমিটও দেওয়া হয় 5 থেকে 10 জন, এরকম একটা লিমিটেশন দেওয়া থাকে। সিমুলেটেড টিচিংয়ের ক্ষেত্রে কিন্তু টাইম লিমিট দেওয়া থাকলেও কিন্তু স্টুডেন্ট লিমিট দেওয়া থাকে না। সেখানে কিন্তু স্কিলগুলো কতটা অ্যাপ্লিকাই করা হচ্ছে সেই স্কিলগুলোর উপরে কিন্তু বেশি করে জোর দেওয়া হয়। তাহলে এর প্রথম বৈশিষ্ট্য যেটা হচ্ছে, এখানে যে শিক্ষার্থী থাকছে অর্থাৎ শিক্ষক যেটাতে ট্রেনি টিচার, তাকে একদিকে শিক্ষক শিক্ষিকা, একদিকে পর্যবেক্ষক এবং অন্যদিকে আবার তাকে শিক্ষার্থীর ভূমিকাও কিন্তু পালন করতে হচ্ছে। কিভাবে? একজন ট্রেনিং টিচার তিনি টিচারের ভূমিকা পালন করছেন এবং অন্য ট্রেনিং টিচার যারা রয়েছে তারা তার স্টুডেন্ট এবং তার সঙ্গে তার পর্যবেক্ষকেরও ভূমিকা পালন করছে। তাহলে একই সাথে তাদের 3টে ভূমিকা পালন করতে হচ্ছে। স্বল্প সময়ের মধ্যে কোনো বিশেষ একটি পাঠের বিশেষ দক্ষতা, কি বলা হচ্ছে এখানে, বারবার বলছি যে স্কিলসের ওপরে জোর দেওয়া হচ্ছে। তো কী কী স্কিলস আছে সেগুলো বলছি এবং সেগুলোকে কীভাবে অ্যাপ্লাই করা হচ্ছে সবই কিন্তু একে একে বলবো। তো এখানে কিন্তু স্কিলগুলো কীভাবে বিকাশ হচ্ছে, স্কিলগুলোকে কীভাবে অ্যাপ্লাই করা হচ্ছে তার উপরে কিন্তু বিশেষ করে সাহায্য করে। এটি অনুশিক্ষণের একটি বিশেষ মুক্ত প্রক্রিয়া। বারবার আমি বলছি যে সিমুলেটেড টিচিংয়ের সঙ্গে কিন্তু মাইক্রো টিচিংয়ের সম্পর্ক রয়েছে। তো সিমুলেটেড মাইক্রো টিচিংয়ে কী হচ্ছে বললাম, যেটা টাইম লিমিট আছে, স্টুডেন্ট লিমিট আছে, সেখানে স্কিলসের ওপরে এতটা জোর দেওয়া হয় না। সেখানে টাইম, ডিউরেশন আর স্টুডেন্ট যে লিমিট তার উপরে বেশি ফোকাস করা এবং তার সঙ্গে যে লেসন প্ল্যানটা করা হচ্ছে মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে মাইক্রো যে লেসন তার উপরে জোর দেওয়া হচ্ছে। এই মাইক্রো টিচিংয়েরই হচ্ছে একটা ওপেন যে প্রক্রিয়া সেটা বা মুক্ত প্রক্রিয়া, সেটা হচ্ছে সিমুলেটেড টিচিং। সেখানে টাইম লিমিট দিয়ে থাকা হলেও স্টুডেন্ট কোনো লিমিট নেই। লেসন প্ল্যান এমনভাবে করতে হবে সেখানে যাতে প্রত্যেকটা স্কিলকে ফলো করা হয়। এখানে কিন্তু তফাৎ যেটা মেন সেটা হচ্ছে মাইক্রো টিচিংয়ে স্কিল এতটা ইম্পর্টেন্ট নয়। স্কিল ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু সিমুলেটেড টিচিংয়ে শুধুমাত্র কিন্তু স্কিলের ওপরেই জোর দেওয়া হয়। এর প্রকৃত উদ্দেশ্য হলো শিক্ষণ ও শিক্ষণ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত শিক্ষক বা শিক্ষিকার প্রতিটি আচরণের ব্যাখ্যা তুলে ধরা। প্রত্যেকটা স্কিল যখন তিনি ব্যবহার করছেন, তাহলে স্কিল ব্যবহার করার সঙ্গে সঙ্গে কিন্তু বডি ল্যাঙ্গুয়েজও একটা আসে। কী কী বডি ল্যাঙ্গুয়েজ, যে টিএলএম ব্যবহার করতে গেলে কীভাবে ব্যবহার করতে হবে, প্লেন কথায় ব্ল্যাকবোর্ড যদি ইউজ করতে হয় কোন হাতে ডাস্টার থাকবে, কোন হাতে চক থাকবে, তিনি ব্ল্যাকবোর্ডের কোন সাইডে দাঁড়িয়ে থাকবেন, ব্ল্যাকবোর্ডটাকে ফুল কভার করবেন কিনা, তার লেখা কীরকম হবে, তিনি কিভাবে এটাকে উপস্থাপন করবেন, এই সমস্ত স্কিলগুলোই কিন্তু দেখা এবং সেক্ষেত্রে টিচারের বডি ল্যাঙ্গুয়েজ কীরকম থাকে সেগুলো কিন্তু এখানে খুব ভালোভাবে তুলে ধরা হয়। এর প্রয়োজনীয়তা কি? গতানুগতিক যে পাঠদান আছে সেই অনুশীলনের ত্রুটিগুলো দূরীকরণে কিন্তু এটি সাহায্য করে। প্রথমেই যেটা বললাম যে গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় বা শিক্ষাদানকালে কী হয়, যে আমরা যদি ধরুন নর্মালি 40 মিনিট 50 মিনিট একটা ক্লাসে যাই, সেখানে কি আমরা প্রতিদিন প্রত্যেকটা টিচারকে প্রত্যেকটা স্কিল ব্যবহার করি না, নর্মালভাবে পড়িয়ে যায়। কিন্তু সিমুলেটেড টিচিং বা অনুকৃতি শিক্ষণে কিন্তু প্রত্যেকটা স্কিলের ওপরে জোর দেওয়া হয়। তাহলে সেখানে কী হচ্ছে, গতানুগতিক শিক্ষণে যে জিনিসগুলো বাদ যাচ্ছে, যে গ্যাপ যাচ্ছে, যে ত্রুটিগুলো হচ্ছে, সেগুলো কিন্তু সিমুলেটেড টিচিংয়ে ধরিয়ে দেওয়া হচ্ছে। আর শিক্ষার্থীদের সেই গ্যাপগুলোই ফিল করানোর জন্যই কিন্তু ট্রেনিংয়ে সেগুলো শেখানো হচ্ছে। বডি ল্যাঙ্গুয়েজ কী, তার গেস্টার কী হবে, তার পশ্চার কী হবে, সে কীভাবে টিএলএম ব্যবহার করবে, কীভাবে স্টুডেন্টদের সাথে ইন্টারাক্ট করবে, এই প্রত্যেকটা জিনিসই কিন্তু খুব ভালোভাবে শেখানো হচ্ছে। শিক্ষক প্রশিক্ষণে এই প্রক্রিয়া কিন্তু খুবই জরুরি, অর্থাৎ টিচার্স ট্রেনিংয়ের ক্ষেত্রে কিন্তু এই সিমুলেটেড টিচিং খুব জরুরি। যেটা নর্মালি যেটা বলা হয় আমরা খুব ভালোভাবে জানি যে ট্রেনিংয়ে যেটা দেখা হয় যে ফাইনাল টিচিং যেটা হয়, যেটা স্কুলে গিয়ে দিতে হয় বা ডেমো দিতে হয়, যিনি এক্সামিনার আসেন, সেই ফাইনাল যে টিচিং হয় সেটাকেই কিন্তু সিমুলেটেড টিচিং অ্যাকচুয়ালি বলা হয়।
শিক্ষার্থীদের শিক্ষণ দক্ষতাগুলি বিকাশের সুযোগ পায়। এখানে শিক্ষার্থী বলতে কাকে বলা হচ্ছে? ট্রেনিং টিচারের কথা বলছে। যেহেতু এখানে স্কিলসের ওপর জোর দেওয়া হচ্ছে, তাহলে তাদের স্কিলগুলো যাতে খুব ভালোভাবে বিকাশ ঘটে সেগুলো কিন্তু দেখা হয়। এই শিক্ষণে শিক্ষার্থীকে শিক্ষক, শিক্ষার্থী ও পর্যবেক্ষকের ভূমিকা পালন করতে হয়। যেটা আমি আগেই বললাম যে একদিকে তাকে শিক্ষকের ভূমিকা, শিক্ষক বা শিক্ষিকার ভূমিকা পালন করতে হচ্ছে, একদিকে শিক্ষার্থীর ভূমিকা পালন করতে হচ্ছে এবং তার পাশাপাশি পর্যবেক্ষকের ভূমিকাও পালন করতে হচ্ছে। পাঠদান সংক্রান্ত বিষয়গুলি সব দিক লিখে রাখা হয়। যে পাঠদান করছেন, যে ট্রেনিং টিচার তিনি সিমুলেটেড টিচিং করছেন, তার যে স্পেশালিটিগুলি, তার যে দুর্বলতাগুলি, সে প্রত্যেকটা জিনিসই কিন্তু নোট ডাউন করবেন অন্যান্য ট্রেনিং টিচাররা, এবং সেগুলোর ওপর নির্ভর করেই কিন্তু তার যে ত্রুটিগুলো আছে তিনি পরবর্তীকালে সেগুলো দূর করবেন। এক্ষেত্রে শিক্ষার্থীদের ফিডব্যাক, আমি যেরকম ধরো তোমাদের কাছে চাইছি যে আমার পড়ানো কীরকম হচ্ছে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানাও, ভিডিওতে একটা লাইক করো, একটু শেয়ার করো, তাহলে আমি বুঝতে পারবো যে আমিও মোটিভেটেড হচ্ছি যে হ্যাঁ আমার পড়ানো ভালো লাগছে, তাহলে আমি ফিডব্যাক পাচ্ছি। ঠিক একইভাবে যিনি সিমুলেটেড টিচিং করছেন, তিনি যেটা পড়াচ্ছেন তার মধ্যে কি ঠিক আছে, কোনটা ভুল আছে, সেই হিসেবে অন্য যারা ট্রেনিং টিচার থাকবে তারাও তাকে ফিডব্যাক দেবে, এবং সেই ফিডব্যাকের উপর ডিপেন্ড করে কিন্তু তার ফিউচারে যে গ্যাপগুলো থেকে যাচ্ছে সেগুলো যাতে না হয় সেগুলো তিনি দেখবেন। এর বাস্তবায়ন কিভাবে হবে? বাস্তবায়ন বলতে কি বলা হচ্ছে? ম্যাটেরিয়ালাইজেশন। প্রশিক্ষণরত শিক্ষার্থীকে অনুকৃতি শিক্ষণ সম্পর্কে তার ধারণা, শিক্ষা প্রশিক্ষণে এর ব্যবহার, যে স্তরগুলি আছে সেই স্তরগুলি কিভাবে অনুসরণ করা হবে তার ব্যাখ্যা, প্রশিক্ষণরত শিক্ষার্থীকে কি কি ভূমিকা পালন করতে হবে এবং তা কিভাবে পালন করতে হবে সেগুলি সম্পর্কে বিস্তারিত ধারণা দিতে হবে। তার মধ্যে যে শিক্ষণ দক্ষতাগুলি অনুসরণ করবেন বা যে শিক্ষণ দক্ষতাগুলি তিনি বা যে স্কিলসগুলোর ব্যবহার করবে সেগুলো সম্পর্কে ধারণা দিতে হবে। শিক্ষক বা শিক্ষিকাদের, অর্থাৎ যারা ট্রেনিং নিতে গেছে তাদের যারা টিচার থাকবেন তাদের কিন্তু প্রথমে একটা, অর্থাৎ যিনি টিচার এডুকেটার থাকবে, টিচার স্টুডেন্ট নয়, টিচার এডুকেটার যিনি থাকবেন তিনি একটা ডেমো দেবেন, ডেমনস্ট্রেশন দেবেন। প্রশিক্ষণরত শিক্ষার্থীদের দল গঠন, তাদের এক একটা করে গ্রুপে ভাগ করে দেওয়া হলো, এক একটা টপিক দেওয়া হলো এবং সেই টপিকে একটা করে গ্রুপ করে দেওয়া হলো, 2 জনের গ্রুপ, 4 জনের গ্রুপ, এরকমভাবে গ্রুপ করে দেওয়া হলো, এবং বা সাবজেক্ট ওয়াইজ গ্রুপ করে দিল। ধরো কেউ বাংলার ওপরে সিমুলেটেড টিচিং দেবে, যার মেথড সাবজেক্ট হিস্ট্রি, সে হিস্ট্রির ওপর যায়, ইংলিশ, এরমভাবে গ্রুপ করে দেওয়া হলো এবং সেই গ্রুপ অনুযায়ী তাদের টিচিং করতে হবে। প্রশিক্ষণরত শিক্ষার্থীদের তাদের যেটা ভূমিকা, তারা কিভাবে এগুলোকে অ্যাপ্লাই করবে সেগুলো সম্পর্কে তাকে একটা স্বচ্ছ ধারণা প্রদান করতে হবে। শ্রেণীকক্ষের মিথস্ক্রিয়া বলতে কি বলা হচ্ছে? শ্রেণীকক্ষের মিথস্ক্রিয়া যেমন ধরো শিক্ষার্থীদের আচরণ, পাঠদানের বিষয়ের গভীরতা, যে দক্ষতাগুলি অনুশীলন করা হচ্ছে সেগুলো তার কোন কোন জায়গায় তার সবার তো সব জায়গায় স্ট্রং পয়েন্ট থাকে না, কিছু জায়গায় উইক থাকে, কিছু জায়গায় স্ট্রং থাকে, তো সেগুলোকে অনুধাবন করা, এগুলো কি বলছে? এই মিথস্ক্রিয়াগুলোকে সঠিকভাবে অবজার্ভ করা, অর্থাৎ পর্যবেক্ষণ করা এবং সেগুলোকে নোট ডাউন করা, একটা লিস্ট তৈরি করা। যে ধরো একসঙ্গে 10 জন সিমুলেটেড টিচিং করছে, তাহলে প্রত্যেকের নামের পিছনে একটা নামের তালিকা করা হলো। ধরো এরকমভাবে বিভিন্ন তালিকা করা হলো, এখানে নাম লেখা হলো, ঠিক আছে। এখানে তার যে স্কিলসগুলো আছে সেই 6টা যে স্কিলস আছে সেই 6টা স্কিলে আলাদা আলাদা করা হলো। সেই 6টা স্কিলের উপরে যেখানে প্রথমে ধরো রয়েছে ইন্ট্রোডাকশান, অর্থাৎ উপস্থাপন, সেখানে আই দেওয়া হলো, যেখানে কোয়েশ্চেনিং আছে সেখানে কিউ লেখা হলো, যেখানে এক্সপ্লেনিং আছে সেখানে ই লেখা হলো, যেখানে ব্ল্যাকবোর্ড আছে সেখানে বি লেখা হলো, যেখানে রিইনফোর্সমেন্ট আছে সেখানে আর লেখা হলো, যেখানে ক্লোজার আছে সেখানে সি লেখা হলো। এরকমভাবে ভাগ করা হলো। এবার যার যেখানে, কেউ ধরো ইন্ট্রোডাকশান ভালো, কারোর কোয়েশ্চেনিং ভালো, তাহলে সেই অনুযায়ী তার নাম অনুযায়ী তার সেখানে সেরকমভাবে মার্কিং করতে হবে। যার যেখানে দুর্বলতা সেরকমভাবে দুর্বল মার্ক দিতে হবে। তাহলে কি হবে? তাহলে কিন্তু এই জিনিসগুলো ভালোভাবে হবে। তাহলে কার কোনটা গ্যাপ, কার কোনটা স্ট্রং পয়েন্ট, কার কোনটা উইক, সেটা ভালোভাবে বোঝা যাবে। প্রশিক্ষণরত শিক্ষার্থীদের দ্বারা পাঠদান, তাদের দ্বারাই কিন্তু একবার টিচার ডেমো দিয়ে দিলেন এবং তারপরে তাদের দ্বারাই ট্রেনিং টিচার বা স্টুডেন্ট টিচারদের দ্বারাই কিন্তু তাদের পাঠদান করতে হবে। ফলো আপ এবং পাঠদানের কৌশলের সংশোধন করতে হবে। নেক্সট কি?
অনুকৃতি পাঠের যে দক্ষতা বা স্কিল, বারবার যে স্কিলের কথা বলা হচ্ছে সেই দক্ষতা স্কিলের কথা বলা হচ্ছে। প্রথম স্কিল বা দক্ষতা হচ্ছে পাঠ উপস্থাপন করার দক্ষতা, বা যেটাকে বলা হয় স্কিল অফ ইন্ট্রোডিউসিং আ লেসন। নেক্সট হচ্ছে প্রশ্নকরণের দক্ষতা বা স্কিল অফ কোয়েশ্চেনিং। ব্যাখ্যাকরণের দক্ষতা স্কিল অফ এক্সপ্লেনিং। ব্ল্যাকবোর্ড ব্যবহারের দক্ষতা স্কিল অফ ইউজিং ব্ল্যাকবোর্ড। উৎসাহদানের দক্ষতা স্কিল অফ রিএনফোর্সমেন্ট। পাঠ সমাপ্তির দক্ষতা বা স্কিল অফ ক্লোজার। এই হচ্ছে 6টা স্কিল। তাহলে সিমুলেটেড টিচিংয়ে কটা স্কিল আছে? 6টা স্কিল আছে, এবং প্রত্যেকটা কিন্তু পরপরই করতে হবে। এরকম না যে প্রথমে 2 নম্বর, অর্থাৎ প্রথমে প্রশ্ন করলাম, তারপরে পাঠ উপস্থাপন করলাম, তারপরে উৎসাহ দান করলাম, এরম না। পুরোপুরি স্টেপ বাই স্টেপ। প্রথমে ইন্ট্রোডাকশান, দেন কোয়েশ্চেনিং, তারপরে এক্সপ্লেনেশন, তারপরে ব্ল্যাকবোর্ড, তারপরে হচ্ছে রিইনফোর্সমেন্ট, এবং লাস্টে হচ্ছে ক্লোজার। এবং এর মধ্যে এগুলো কীভাবে করতে হয় সেগুলো এবার একে একে আমরা আলোচনা করব। ফার্স্টেই কী দেখব? পাঠ উপস্থাপনের দক্ষতা বা স্কিল অফ ইন্ট্রোডিউসিং আ লেসন। এটাকে কি বলা হচ্ছে? যে এই ধরনের স্কিল বা দক্ষতা নির্ণয়ের জন্য ধরো বিভিন্ন পদ্য, গদ্য, প্রবন্ধ বা যে কোনো পাঠ্য বিষয় হোক না কেন, সেটা বিষয়বস্তুটাকে কিন্তু সঠিকভাবে যদি উপস্থাপন করা না হয়, আমরা যদি ধরো একটা কোনো রচনা লিখি বা কোনো একটা কোয়েশ্চেনের আনসার লিখছি ডেসক্রিপটিভ, তার একটা ইন্ট্রোডাকশন, কথায় আছে যে যার ইন্ট্রোডাকশনের মধ্যে দিয়েই কিন্তু পাঠককে আকৃষ্ট করা যায়। তাহলে যখন কোনো পাঠ আমি স্টুডেন্টদের কাছে উপস্থাপন করছে, সেখানে যদি আমি শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করতে না পারি, তাহলে তাকে পরবর্তী পুরো ক্লাসটা আমি তাদেরকে ধরে রাখবো কী করে? তাহলে এমনভাবে উপস্থাপন করতে হবে যেটা খুবই সুন্দর হয়, এবং সেখানে যিনি পড়াচ্ছেন তার একটা পটুত্ব, তার একটা দক্ষতা থাকে। এমনভাবে উপস্থাপন করতে হবে, এমন কিছু ইন্টারেস্টিংভাবে সেটাকে রিপ্রেজেন্ট করতে হবে যাতে স্টুডেন্টরা আগ্রহী হয়, মনোযোগ সহকারে সেটা শোনে, এবং তার সঙ্গে পুরো প্রসেসটা যতক্ষণ চলবে তারা কিন্তু তার ওপরেই মনোযোগ নিবেশ করে থাকে। তাহলে ফার্স্ট স্টেপ কী হবে? উপস্থাপন দক্ষতায় বিষয়বস্তুর প্রতি শিক্ষার্থীদের মনোযোগ আকৃষ্ট করতে হবে। দ্বিতীয় কি? তাদের মধ্যে প্রেরণা উদ্বোধনে সাহায্য করবে, অর্থাৎ তাদের মোটিভেটেড করতে হবে, তাদের মধ্যে মোটিভেশন আনতে হবে। নেক্সট কি? শিক্ষার্থীরা যাতে মন দিয়ে জিনিসটা শোনে এবং তারা যাতে সেটা বুঝতেও চায়, শুধু শুনলে হবে না, এবং সেটা যাতে তারা বিষয়বস্তুটা বুঝতে চায়, তার প্রতি তাদের মধ্যে আগ্রহ তৈরি করতে হবে। পূর্বার্জিত জ্ঞান এবং বর্তমান যে পাঠ্য বিষয়বস্তু তার মধ্যে যেন একটা সম্পর্ক থাকে। এরম না যে আগের দিন আমি পড়িয়েছি গরু সম্পর্কে, আজকে আমি পড়াচ্ছি বাঘ সম্পর্কে, কি আজকে আমি পড়াচ্ছি মানুষ সম্পর্কে, এরকম না। যদি আমি আগের দিন গরু সম্পর্কে পড়েই থাকি, তাহলে গরুর সঙ্গে সম্পর্কিতই অন্য কোনো জীব যার সাথে গরুর সম্পর্ক আছে, সে যেরকমভাবেই হোক না কেন, অর্থাৎ পূর্ব জ্ঞানের সঙ্গে বর্তমান জ্ঞানে যে জ্ঞান দান করা হচ্ছে, দুটোর মধ্যে যেন একটা সংযোগ থাকে। সমধর্মী কোনো পাঠের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারবে। ধরো যে পড়াটা আজকে পড়াচ্ছি সেটা পরবর্তী পাঠের সঙ্গে যেন সম্পর্কিত থাকে বা পূর্ববর্তী পাঠের সঙ্গে থাকে, এবং এরকমও হতে পারে যে পাঠে একটা জিনিস রয়েছে, ধরো রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো রচনা আমরা পড়াচ্ছি, তো রবীন্দ্রনাথ ঠাকুরের যে রচনা আছে তার সাথে মিলিয়ে যদি নজরুল ইসলাম বা সুকান্ত ভট্টাচার্য এরকম কোনো কবির যদি আমরা বিবরণ দিচ্ছি, বা তার কবিতার যদি কোনো রকম কোনো মিল থাকে, সেই হিসেবে কিন্তু সেটাকে কিন্তু এর মধ্যে আনা যায়। এর দ্বারা কি হচ্ছে? পাঠ উপস্থাপনকে যদি যত বেশি করে ইন্টারেস্টিং করা যায় বা আশেপাশের জিনিস তাকে যত বেশি বলা যাবে, তাহলে কিন্তু তার জ্ঞানের পরিধিও কিন্তু তত বিস্তার হবে। নেক্সট কি? প্রশ্নকরণের দক্ষতা বা স্কিল অফ কোয়েশ্চেনিং। এখানে কি হচ্ছে? যে পাঠদান করা হলো বা যেটা পাঠ উপস্থাপন করা হলো, সেটাকে সার্থকভাবে রূপ দেওয়ার জন্য কিন্তু প্রশ্নের ভূমিকা যথেষ্ট আছে। তাই যখন শ্রেণীকক্ষে পাঠদান করা হবে, তখন কিন্তু সেই পাঠদানের সঙ্গে সঙ্গে তার রিলেটেড যে সাবজেক্টে বা যে টপিকে পড়ানো হবে তার রিলেটে কিন্তু মাঝে মধ্যে কোয়েশ্চেন করতে হবে, এবং তাতে কি হবে? শিক্ষার্থীদের যাতে চিন্তা শক্তি বৃদ্ধি হয়, তারা সেই প্রশ্নের উত্তরও যাতে দেয়, এবং সেটাকে তারা যেটা শিখছে সেটাকে তারা যাতে বাস্তবিক ক্ষেত্রে প্রয়োগ করতে পারে, তার হিসেবেই কিন্তু করা যাবে। সেক্ষেত্রে কী করতে হবে? যে প্রশ্নগুলো করা হবে তার ভাষা যেন সবসময় সহজ হয়, সরল হয় এবং সাবলীল হয়, যেটা সহজে স্টুডেন্টরা বুঝতে পারে এবং তার পরিপ্রেক্ষিতে সহজভাবে উত্তর দিতে পারে। প্রশ্নের মধ্যে যেন কোনো প্রকার জটিলতা না থাকে। প্রশ্নগুলি অবশ্যই শিক্ষার্থীর মান অনুযায়ী হবে, অর্থাৎ আমি ক্লাস 6-এর স্টুডেন্টকে নিশ্চয়ই আমি ক্লাস 9 স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন করবো না, তাহলে শিক্ষার্থীর মান অনুযায়ী যেন শিক্ষার প্রশ্ন বা সরাসরি প্রশ্ন হয়।
প্রশ্ন যেন সরাসরি বাঁচ করা প্রাঞ্চনী হয়, অর্থাৎ যাকে আমি প্রশ্ন করছি তাকে বলছি, বা পুরো ক্লাসের উদ্দেশ্যও আমি দিতে পারি, কিন্তু সেটা কিন্তু সরাসরি করতে হবে, এরম না যে আমি ইনডাইরেক্টলি কোনোভাবে দিলাম। প্রশ্নগুলি যেন মূল উদ্দেশ্যের সঙ্গে সম্পর্কিত হয়, অর্থাৎ যে পঠন পাঠন হচ্ছে তার যেটা উদ্দেশ্য তার সঙ্গে যেন অবশ্যই সম্পর্কযুক্ত হয়। প্রশ্ন নতুন দিকের প্রতি আলোকপাত করতে সাহায্য করে, যেটা যে বিষয়ে শিক্ষাদান করা হচ্ছে তার সঙ্গে রিলেটেড কোনো বিষয়বস্তু সম্পর্কে যাতে জ্ঞান দান হয়, অর্থাৎ নতুন কোনো বিষয়বস্তু যাতে শিখতে পারে বা আলোকপাত তার দিকে যাতে বিষয়টা ডাইভার্ট করা যায় বা সেদিকে যাতে তার জ্ঞান বৃদ্ধি হয়, সেরকম কিছু আলোকপাত করতে পারে সেরকম হয়। প্রশ্ন বিচার ক্ষমতা বৃদ্ধি সাধনে যেন সহায়ক হয়, অর্থাৎ প্রশ্ন উত্তর পর্ব দ্বারা শিক্ষার্থীর নিজের কিছু বিচার বিবেচনা করার ক্ষমতা বৃদ্ধি পায়। নেক্সট হচ্ছে কি ব্যাখ্যাকরণের দক্ষতা, বা যেটাকে স্কিল অফ এক্সপ্লেনিং বা স্কিল অফ এক্সপ্লানেশন বা এক্সপ্লেনিং যাই হোক বলা যায়। সহজ সরল ভাষায় শিক্ষার্থীদের কাছে এই বিষয়বস্তু উপস্থাপন করার দক্ষতাই হলো ব্যাখ্যাকরণ। বিষয়বস্তু উপস্থাপন করার সময় বাস্তব অভিজ্ঞতাগুলোকে উদাহরণ হিসেবে ব্যবহার করতে হবে এবং ব্যাখ্যার সময় সংশ্লিষ্ট ও ছোট ছোট প্রশ্নের মাধ্যমেও কিন্তু ব্যাখ্যা প্রক্রিয়াকে সেই হিসেবেই কিন্তু সেগুলোকে করতে হবে। এক্ষেত্রে কী করতে হবে, বিষয়বস্তুর অর্থ সহজে উপলব্ধি যাতে করতে পারে, অর্থাৎ যে বিষয়বস্তু পড়া হচ্ছে তা যেহেতু ব্যাখ্যা করা হচ্ছে তার মধ্যে তার অর্থ, তার অন্তর্নিহিত অর্থ সব কিছু উপলব্ধি করতে পারে, তার ভাষা জ্ঞান বৃদ্ধি পাবে। আলোচনায় অংশগ্রহণের ফলে যেহেতু প্রশ্ন উত্তরও করা হচ্ছে তাহলে আলোচনা করারও সুযোগ হচ্ছে, একে অপরকে প্রশ্নের উত্তরের মাধ্যমে আলোচনা হচ্ছে। আলোচনায় কিভাবে অংশগ্রহণ করতে হয় তার কৌশল অর্জন করবে। বিষয়বস্তু কিভাবে সহজে পরিবেশন করতে হয় এটা কিন্তু শিক্ষার্থী শিক্ষকের মাধ্যমে বা শিক্ষিকার মাধ্যমে দক্ষতা বৃদ্ধি পাবে। পঠন পাঠনের উদ্দেশ্য কী সেটা বুঝতে হবে। এটা হবে পাঠের মধ্যে সংহতি স্থাপন, অর্থাৎ পূর্বকালীন জ্ঞান এবং বর্তমান জ্ঞান এবং তার সাথে ভবিষ্যৎ পাঠের মধ্যে সংহতি স্থাপন করতে হবে। শিক্ষা সহায়ক উপকরণের ব্যবহারের দ্বারা বিষয়ের যে গভীর আছে সেটা পৌঁছতে হবে। এই শিক্ষা সহায়ক উপকরণের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ব্ল্যাকবোর্ড, কারণ প্রত্যেকটা ক্লাসে কম বেশি কিন্তু ব্ল্যাকবোর্ড ব্যবহার হয়, সেক্ষেত্রে ব্ল্যাকবোর্ড ব্যবহারের দক্ষতা করতে হবে। এক্ষেত্রে যারা অলরেডি ট্রেনিং নিচ্ছ তারা জানো যে ব্ল্যাকবোর্ডের ব্যবহারের ক্ষেত্রে কিছু জিনিস আছে, যেমন হচ্ছে ডান হাতে চক থাকবে, বাঁ হাতে ডাস্টার থাকে এবং সবসময় বোর্ডের লেফট সাইডে দাঁড়িয়ে সেটাকে এক্সপ্লেন করতে হয় বা লিখতে হয়, কারণ লেখার সময় যেন পুরো বোর্ড গার্ড না হয়, যাতে পিছনে সবাই স্টুডেন্টরা ভালোভাবে দেখতে পারে। তার সঙ্গে আরও কিছু জিনিস থাকবে, বোর্ডে যে বোর্ড ওয়ার্ক হবে টিচার যেটা লিখবেন তার হাতের লেখা যেন সুস্পষ্ট, বড় এবং পরিষ্কার হয়। ওয়ার্ড এবং লাইনের মধ্যে একটা যথেষ্ট গ্যাপিং থাকে, যেটা ফার্স্ট বেঞ্চ টু লাস্ট বেঞ্চ প্রত্যেকটা স্টুডেন্টই সমানভাবে দেখতে পারে, তাতে যাতে কোনো রকম ভুল না থাকে, কোনো রকম বানান ভুল না থাকে, এবং যদি কোনো যুক্ত বর্ণ থাকে বা সংযুক্ত বর্ণ থাকে সেটাকেও কিন্তু ভেঙে ভেঙে, সংযুক্ত বর্ণকে লেখা হলো কিন্তু তার পরবর্তীকালে সেটাকে বোঝানোর জন্য সেটাকে কিন্তু ভেঙে লিখে দেওয়াও কিন্তু আবশ্যক। নেক্সট কি উৎসাহ দানের দক্ষতা বা স্কিল অফ রিইনফোর্সমেন্ট। শিক্ষার্থীদের উৎসাহ দান করলে তবেই কিন্তু শিক্ষার্থীরা যে বিষয়টায় শিক্ষাদান করা হচ্ছে তাতে আগ্রহী হয়, তাহলে সেক্ষেত্রে এটি কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ দক্ষতা। তো কীভাবে উৎসাহ দান করতে হবে, উৎসাহ দানের ক্ষেত্রে বাচনিক এবং অবাচনিক দুরকমই, অর্থাৎ ভার্বাল আর নন ভার্বাল দুরকমই থাকে। প্রথমে হচ্ছে ইতিবাচক ভাষায় সঠিক ভাষিক দান, অর্থাৎ ধরো কোনো কিছুর উত্তর সঠিক এলো সেক্ষেত্রে ভাষায় বলো হ্যাঁ তুমি সঠিক বলেছো, এভাবে ইতিবাচক দেওয়া হলো। ইতিবাচক অভাষিক উৎসাহ দান, সেটা কিন্তু তুমি বডি ল্যাঙ্গুয়েজের দ্বারাও কিন্তু বোঝানো যায়, অর্থাৎ মাথা নেড়ে, হাত নেড়ে এরকমভাবে কিন্তু দেখানো যায়। নেতিবাচক ভাষিক দান কিন্তু সেক্ষেত্রে সতর্কতা খাটে, ধরো কোনো স্টুডেন্ট সঠিক উত্তর দিতে পারলো না, সে ভুল বলেছে, সেক্ষেত্রে সরাসরি যদি তাকে বলা হয় না তুমি পারোনি, এটা ঠিক না, এরম করলে কিন্তু অনেক সময় দেখা যায় স্টুডেন্টদের মধ্যে তারা অনেক সময় কি হয় হীনমন্যতায় ভোগে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সঙ্গে সঙ্গে তাকে এভাবে বলতে হবে যে এটা তোমার সঠিক হয়নি, কিন্তু তার মানে এই নয় যে তুমি পারবে না, তোমার এখন ভুল হয়েছে, সঠিকটা আমি তোমাকে বলে দিচ্ছি, নেক্সট টাইম তুমি বেটার বলতে পারবে। তাহলে কি হলো, তাকে তার ভুলটা তাকে ধরিয়েও দেওয়া হলো, অথচ তাকে মোটিভেটেড করা হলো যাতে সে কোনোভাবে হীনমন্যতায় না বোঝে। নেতিবাচক অভাষিক অঙ্গ সঞ্চালন, এখানে কি বলা হচ্ছে নেতিবাচক অর্থাৎ না বলা হবে কিন্তু অভাষিক অর্থাৎ নন ভার্বাল, সেক্ষেত্রে কি মাথা নাড়িয়ে হাত নাড়িয়ে বলা হলো
যে না ভুল হয়েছে, অথচ সতর্কভাবে কি করা হবে যে তাকে কোনো রকম বকাঝকা না করে, নাই বলে হয়তো মাথা নাড়িয়ে না বলা হলো এবং হাতের ইশারায় তাকে বসতে বলা হলো, বলে তিনি নিজে সেটাকে এক্সপ্লেন করে দিলেন। সতর্কভাবে তড়িৎ উৎসাহদান করতে হবে। এখানে তড়িৎ উৎসাহদান বলতে কি বোঝানো হচ্ছে, অর্থাৎ ইমিডিয়েট উৎসাহদান। এখানে ওটা এখানে একটা আকার পড়েনি, এখানে উৎসাহদান হবে। অর্থাৎ কোনো কিছু ভুল হলো বা কোনো জায়গায় কোনো অসুবিধা হচ্ছে, সেখানে ইমিডিয়েটলি সেই ভুলটাকে সংশোধন করে দেওয়াটাকে এখানে বলা হচ্ছে এবং তার সঙ্গে তাকে উৎসাহ দান করতে হচ্ছে। বিলম্বিত উৎসাহ সতর্কতার সাথে দান করতে হবে। অনেক সময় কি হয় যে কোনো কিছু ভুল হচ্ছে, সেটাকে কিছুক্ষণ পরে উৎসাহ দেওয়া হচ্ছে, কিন্তু বিলম্বিত হলেও সেটাকে বলা হবে যে দেখো আমি কিছুক্ষণ পরে বললাম, কিন্তু তার মানে এটা নয় যে তুমি এটা করতে পারবে না, তোমার দ্বারাও এটা হবে, হয়তো তোমার কিছু টাইম লাগবে, তোমাকে একটু বেশি পরিশ্রম করতে হবে। এটাকে বলা হচ্ছে বিলম্বিত উৎসাহ বা ডিলেড রিইনফোর্সমেন্ট। লাস্ট হচ্ছে পাঠ সমাপ্তির দক্ষতা। পাঠদান পর্ব যখন শেষ হয়ে যায়, তখন সেই পাঠদানটা সার্থক হয়েছে কিনা সেটার জন্যই পাঠ সমাপ্তি বা স্কিল অফ ক্লোজার। এক্ষেত্রে কী হচ্ছে, পুরো যেটা বিষয়টা পাঠদান করা হলো সেটার একটা সংক্ষিপ্ত সার আবার পুনরায় তাদের বলা, প্রয়োজনীয় বক্তব্য কোনো জায়গায় কিছু বাদ পড়েছে কিনা সেটা পুনরায় আলোচনা করা, আলোচনা যেটা হবে এবং সেটা পুনরায় শিক্ষার্থীদের সঙ্গে প্রশ্নকরণের মাধ্যমে আলোচনা করতে হবে, এবং পরবর্তী পাঠ কী হবে এর সঙ্গে রিলেটেড তার সঙ্গে একটা হিন্ট দিয়ে দেওয়া, যে পার্টটা পড়ানো হচ্ছে তার সঙ্গে রিলেটেড কিছু কোয়েশ্চেন করা, এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে, সেই প্রশ্ন করা যে পাঠদান কতটা সঠিক হয়েছে সেটার জন্য, এবং সব শেষে সেটা হচ্ছে ইভ্যালুয়েশন বা মূল্যায়ন, যে টপিকটা পড়ানো হলো তার উপরে সেটা হোমওয়ার্ক হিসেবে হোক বা ক্লাস ওয়ার্ক হিসেবে তৎক্ষণাৎ কিছু প্রশ্নকরণ করা, দিয়ে কাজ দেওয়া যে সত্যি করে সেটা তারা কতটা শিখতে পেরেছে, কতটা দুর্বল আছে সেটাকে ইভ্যালুয়েট করার জন্য বা ইভ্যালুয়েশন এর দ্বারাই কিন্তু পাঠ সমাপ্তি করা হয়। তো এই হচ্ছে স্কিলস বা সিমুলেটেড টিচিংয়ের যে 6টা স্কিলস ছিল সেগুলো, সেটাকে তোমরা প্র্যাকটিকামও হোক বা তোমাদের যেটা ফাইনাল টিচিং হোক সেক্ষেত্রেও হতে পারে, এবং যারা স্পেশালি টেটের জন্য প্রিপারেশান করছো সেক্ষেত্রেও কিন্তু এই স্কিলসগুলো খুব ইম্পর্টেন্ট। কোন স্কিলস এর মধ্যে কোনটা কোন স্কিলসে নেই, স্পেশালি যারা সিটেটের জন্য প্রিপারেশান করছো তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। পেপার 2 এর ক্ষেত্রে মাইক্রো টিচিং, পেপার 1 পেপার 2 অর্থাৎ প্রাইমারি আপার প্রাইমারিতে খুবই ইম্পর্টেন্ট, কিন্তু পেপার 2 বা সাবজেক্টের জন্য যারা প্রিপারেশন করছো তাদের ক্ষেত্রে কিন্তু এই স্কিলসগুলো, এই সিমুলেটেড টিচিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদিও ক্লাসটা আজকে অনেক বড় হলো, কিন্তু যেহেতু এই টপিকটা এতগুলো স্কিলস আলোচনা করতে হলো সেই জন্যই বড়। তো আশা করছি ভিডিও ভালো লাগবে, এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো, তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো, আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে।